ছাত্রছাত্রীরা আবারও তোমাদের স্বাগত এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে। আজকে আমরা মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে রায়ন মার্টিন সায়েন্টিফিক সাজেশন 2025 আজকে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ এবং তার সংরক্ষণ এই অধ্যায়ের প্রথম পর্ব আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে, সেইখান থেকে পেয়ে যাবে। তো এইখানে ইউনিট 5-এর নাইট্রোজেন চক্রের যে সমস্ত প্রশ্নগুলো সম্ভাব্য তোমাদের মাধ্যমিকে আসবে সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নাও। প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে, অনেক প্রশ্নই রয়েছে যেটা তোমাদের দেখবে হুবহু কমন পাবে। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়েরই করব। তো তোমাদের পিডিএফ একটা পেড গ্রুপ আমাদের চালু হবে, সেইখানে সবাই জয়েন হয়ে যেতে পারো যারা প্রয়োজন মনে করবে যে এই পিডিএফগুলো পাবে। এবং এবিটিএ ও পর্ষদের যে টেস্ট পেপার তার প্রত্যেকটি সেটের গণিত এবং ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের সমস্ত সেটের প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া হবে এই পেড গ্রুপে। যোগাযোগের জন্য আমাদের নির্দিষ্ট যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রথমেই দেখো, একের দাগে রয়েছে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম কোনটি হবে। তো নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে প্রথমে নাইট্রোজেন স্থিতিকরণ হবে, তারপর অ্যামোনিফিকেশন, তারপর নাইট্রিফিকেশন, তারপর হচ্ছে ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ গ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। সিম্বিগোত্রীয় উদ্ভিদ বা মটর গাছের মূলে বসবাসকারী নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়ার নাম কি? রাইজোবিয়াম এসপি। তো আমাদের ক অপশানটি কারেক্ট হয়ে যাবে। একটু দ্রুততার সাথে কিন্তু বলছি, তোমরা চাইলে স্পিডটি স্লো করে নিতে পারো। ওকে, তারপর দেখো, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে পদার্থ কোন ধাপের সঙ্গে যুক্ত থাকে? তা হবে ডিনাইট্রিফিকেশনের সাথে যুক্ত থাকে। মাটিতে আবদ্ধ নাইট্রোজেন ঘটিত যৌগ নাইট্রেট ভেঙে নাইট্রোজেন মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটির নাম কি? ডিনাইট্রিফিকেশন। প্রত্যেকটি ধাপেরই আমরা কিন্তু আলোচনা করব দীর্ঘ প্রশ্নে, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ, তাই উত্তরটা বলে চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো 5-এর দাগের নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটি শনাক্তকারী বৈশিষ্ট্য কী হবে? অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন হবে। তো খ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। 6, নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কোনটি হবে? যে অ্যানাবিনা। ঘ অপশানটি আমাদের কারেক্ট হবে। অনুরূপ প্রশ্ন যদি থাকে, কোন নীলাভ সবুজ শৈবাল বায়ু নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে? তা হবে অ্যানাবিনা। এরপর 7-এর দাগে দেখো, মানুষের ক্রিয়াকলাপে যে নাইট্রোজেন চক্রের পরিবর্তে সৃষ্ট পরিবেশগত সমস্যা কি হবে? তা হবে এখানে সবকটি। অ্যাসিড বৃষ্টি হতে পারে, গ্রিন হাউস প্রভাব হতে পারে, ওজোন গহ্বর সৃষ্টি হতে পারে, অর্থাৎ সবকটি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো 8-এর দাগে, বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত হবে? তা হবে খ অপশানটি কারেক্ট হবে 77.17। মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবর্ধনে সাহায্যকারী রঞ্জকটি কি হবে? লেগ হিমোগ্লোবিন, অর্থাৎ খ অপশানটি এখানে আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর 10-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, নাইট্রোজেন চক্রে কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট হয়? এখানে হবে ক অপশান নাইট্রিফিকেশনের সাথে। অনুরূপ যদি প্রশ্ন থাকে, প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? তা হবে নাইট্রোসোমোনাস, অর্থাৎ ক অপশানটি কারেক্ট হবে। নাইট্রাইট থেকে নাইট্রেট রূপান্তরকারী ব্যাকটেরিয়াটি কোনটি হবে? নাইট্রোব্যাক্টর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর আমরা শূন্যস্থানগুলো দেখে নেব। শূন্যস্থান 1, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়? তা হবে নাইট্রিফিকেশন। অথবা যে প্রশ্নটি রয়েছে, ড্যাশ পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে NO2 উৎপন্ন হয়? তা হবে নাইট্রিফিকেশন। 2, যে প্রক্রিয়ায় সংযুক্ত নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে বলবো আমরা অ্যামোনিফিকেশন। এরপর 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, মিথজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ড্যাশ উৎসেচক বায়ুর গ্যাসীয় নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে? তো এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজিনেজ।
ঠিক আছে, মিথজীবী ব্যাকটেরিয়ার নামটি হবে নাইট্রোজিনেজ। অথবা দেখো নাইট্রোজেন সংবর্ধনকারী উৎসেচকটি হলো ড্যাশ, এখানে সঠিক উত্তর যেটা হবে তা হচ্ছে নাইট্রোজিনেজ, অর্থাৎ খ অপশনটি কারেক্ট হবে। এবার আসছি আমরা 4, উদ্ভিদরা মাটি থেকে নাইট্রোজেনকে ড্যাশ লবণ হিসেবে শোষণ করে, নাইট্রেট লবণ হিসেবে শোষণ করবে। অথবা প্রশ্নটি দেখো নাইট্রোজেন মৃত্তিকায় ড্যাশ রূপে সঞ্চিত হয়, নাইট্রেট রূপে সঞ্চিত হয়। এরপর আসছি সত্য মিথ্যা, নিচের বাক্যগুলো সত্য বা অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। তো প্রথমে যেটা রয়েছে দেখো, ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো নাইট্রোজেন, এটা সত্য হবে। দ্বিতীয় প্রশ্ন, নাইট্রোব্যাক্টর একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, না, এটা মিথ্যা হবে। 3, নাইট্রোজেন মৌল উদ্ভিদ বায়ু থেকে সরাসরি সংগ্রহ করে, এখানে নাইট্রোজেন মৌল উদ্ভিদ বায়ু থেকে সরাসরি সংগ্রহ করতে পারে না, না বলেছে, তাহলে এটা সত্য হবে। 4, নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয়, মিথ্যে হবে। এরপর আমরা একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দিতে বলেছে, সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? যে পশ্চিওরিয়া বা থিওব্যাসিলাস। তারপর দ্বিতীয়ত দেখো, নাইট্রোজেন আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম কি? অ্যাজোটোব্যাক্টর। অথবা মাটির নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম কি? এই ক্ষেত্রেও হবে উত্তর অ্যাজোটোব্যাক্টর। 3, একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাসিলাস, উত্তর হবে ব্যাসিলাস। 4 দাগে যে প্রশ্নটি রয়েছে, দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? তা হবে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর। 5, জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম কি? তা হবে রাইজোবিয়াম আর অ্যাজোটোব্যাক্টর। তারপর দেখো অ্যামোনিয়া, সেইখান থেকে NO2, তারপর NO3, তো এখানে A এবং B কি হবে, কোন ব্যাকটেরিয়ার নাম হবে সেটা উল্লেখ করতে বলেছে। তো আমরা জানি অ্যামোনিয়া থেকে যখন NO2 উৎপন্ন হবে তা হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, তারপর NO2 থেকে NO3 যখন হবে তখন হচ্ছে নাইট্রোব্যাক্টর, অর্থাৎ A হয়ে যাবে নাইট্রোসোমোনাস আর B হবে নাইট্রোব্যাক্টর। এরপর স্তম্ভ মেলানোর কথা বলেছে, দেখো এখানে স্তম্ভগুলো মিলিয়ে করে দিয়েছি, দেখো উত্তরটা বলছি দেখো। থিওব্যাসিলাস সঠিক হবে খ, বি স্তম্ভের খ, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। 2, স্বাধীনজীবী NO2 স্থিতিকারী ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম, গয়ের সঙ্গে মেলবন্ধন খাবে। লেগ হিমোগ্লোবিন, তা হবে ঘ, নাইট্রোজেন সংবন্ধন। বিসাদৃশ্যটি লিখো, 4টি থাকবে, তার মধ্যে কোনটা আলাদা সেটা নির্ণয় করতে হবে। অ্যানাবিনা, নস্টক, রাইজোবিয়াম, সিউডোমোনাস, তো এখানে সিউডোমোনাস আলাদা, বিসাদৃশ্য। অ্যামোনিফিকেশন, ইউট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এখানে আলাদা হবে ইউট্রিফিকেশন। তারপর দেখো নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। যেমন নাইট্রোজেন সংবদ্ধ রাইজোবিয়াম যদি হয় তাহলে ড্যাশ সিউডোমোনাস, ডিনাইট্রিফিকেশন হবে সিউডোমোনাস। তারপরে দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেটি খুঁজে বার করতে হবে। তো প্রথমে ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন চক্র, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, এই সব কটাই হচ্ছে দেখো নাইট্রোজেনের অন্তর্গত, নাইট্রোজেন চক্রের, তাই আমাদের এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজেন চক্র। এরপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 মার্কের, দেখে নাও। ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা কি? এটি একটি প্রক্রিয়া যেখানে মাটি বা জলাশয়ের নাইট্রেট নাইট্রোজেন গ্যাস বা নাইট্রাইট অক্সাইড রূপান্তরিত হয় এবং পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায়, তাকে ডিনাইট্রিফিকেশন বলা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, সিউডোমোনাস ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রোজেনের গ্যাসে রূপান্তরিত করে। এরপরে আসছি অ্যামোনিফিকেশন কাকে বলে। উদাহরণ, যে পদ্ধতিতে বিভিন্ন জীবাণুর দ্বারা মৃত উদ্ভিদ বা প্রাণীর পদার্থ বা নির্গত মল থেকে জৈব নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে। উদাহরণ হিসেবে ব্যাসিলাস মাইকোডিস এবং মাইকোকক্কাস ব্যাকটেরিয়া এই পদ্ধতির মাধ্যমে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে।
তিন, নাইট্রিফিকেশন কাকে বলে? উদাহরণ, যে পদ্ধতিতে বিভিন্ন জীবাণুর দ্বারা মৃত্তিকাস্থিত অ্যামোনিয়াম নাইট্রাইড পরে নাইট্রেটে পরিণত হয় তাকে নাইট্রিফিকেশন বলে। যেমন নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে এবং নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রেটে রূপান্তরিত করে। তারপরে 4 দাগে নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ভূমিকাটা কি? তো এখানে উত্তরটি লিখে দেবে, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করে এবং নাইট্রোব্যাক্টর নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে। এভাবে ব্যাকটেরিয়া নাইট্রোজেনের রূপান্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5, নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কি বোঝায়? প্রথমত হচ্ছে, এটি সেই প্রক্রিয়া যেখানে নাইট্রোজেন গ্যাস উদ্ভিদ দ্বারা গ্রহণযোগ্য অ্যামোনিয়া রূপে রূপান্তরিত হয়। যেমন লেগুন উদ্ভিদের মূলের গাঠিকা বা গাঠে যে ব্যাকটেরিয়া রাইবোজিয়াম ব্যাকটেরিয়া থাকে তা নাইট্রোজেন স্থিতিকরণে সহায়তা করে। এরপরে আসছি, দেখো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ কি? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ হলো যেমন সিউডোমোনাস নাইট্রাইটকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে এবং বায়ুমণ্ডলে ফিরে আসে। জীবজ্জ নাইট্রোজেন সংবর্ধন বলতে কি বোঝায়? জীবজ্জ নাইট্রোজেন সংবদ্ধ বলতে বোঝায় কিছু ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে, যা উদ্ভিদ দ্বারা শোষিত হয়। যেমন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মটর গাছ বা লেগুল উদ্ভিদের ক্ষেত্রে মিলিত হয়ে নাইট্রোজেন সংবদ্ধ করে। এরপর আসছি, লেগ হিমোগ্লোবিন বলতে কি বোঝো? লেগ হিমোগ্লোবিন হচ্ছে লেগুল উদ্ভিদের মূলে গাঠিকায় পাওয়া যায় একটি প্রোটিন, যা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়াকে অক্সিজেন থেকে রক্ষা করে। তারপর আসছি, NO2 চক্রে ডিনাইট্রিফিকেশনের গুরুত্বটা কি? ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রোজেন চক্রের শেষ ধাপ, যেখানে মাটি থেকে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে ফিরে আসে। এটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের ভারসাম্য রাখতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন চক্র কাকে বলে? যে সুনির্দিষ্ট চক্রাকার পরিবেশ থেকে নাইট্রোজেন জীবদেহে প্রবেশ এবং জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে এসে পরিবেশের নাইট্রোজেনের সাম্য বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলা হয়। জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে? তো এখানে উত্তরটি লিখে দেবে, জৈব ভূ রাসায়নিক চক্র বলতে বোঝায় যে চক্রাকার পথে জীবদেহের গঠনের জন্য প্রয়োজনীয় মৌল যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে জৈব ভূ রাসায়নিক চক্র বলা হয়। প্রকৃতির জৈব রাসায়নিক চক্রের মধ্যে অন্যতম হলো নাইট্রোজেন চক্র। এরপর 3 মার্কের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখে নেব। নাইট্রোজেন চক্রে ব্যাহত হলে বা নাইট্রোজেন চক্র বিঘ্নিত হলে এর ফলে উদ্ভিদের যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করব। দেখো, প্রথমে নাইট্রোজেন চক্রের প্রভাবের সৃষ্টি, মানুষের যে ক্রিয়াকলাপে যে সমস্ত সৃষ্টি হয় সেটা আমরা একটু দেখে নেব। নাইট্রোজেনের সারের ব্যবহার, জমিতে ফসল বৃদ্ধির জন্য জমিতে নাইট্রোজেন NPK সার ব্যবহার বৃদ্ধি পেয়েছে, ফলে পরিবেশে NO2 এবং N2O প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তারপর নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদ চাষ, সিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন বিনস, তারপরে হচ্ছে মটর, ডাল, বাদাম, ছোলা, তারপর রাজমা, সয়াবিন প্রভৃতি কৃষিজ উদ্ভিদ প্রোটিন যোগানদার বলে তাদের চাষ বৃদ্ধি পেয়েছে, ফলে বায়ু নাইট্রোজেন অধিক মাত্রায় মাটিতে আবদ্ধ হচ্ছে। 3, জীবাশ্ম জ্বালানির দহন, যে খনিজ তেল, কয়লা দহনে নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডের মুক্ত ঘটে, ফলে পরিবেশে নাইট্রোজেনের যোগান বৃদ্ধি পায়।
এরপর মানব ক্রিয়াকলাপের ফলে মুক্ত অধিক নাইট্রোজেনের ক্ষতিকর প্রভাবটা কি? বিশ্ব উষ্ণায়ন মূল যে প্রশ্ন, তার উত্তরটা এবারে দেখো। বিশ্ব উষ্ণায়ন ঘটতে পারে, তারপর আলোক রাসায়নিক ধোঁয়াশা বা ফটোকেমিক্যাল স্মগ ঘটতে পারে, যেমন যে প্যান, তারপরে হচ্ছে বিভিন্ন রকম নাইট্রিক অক্সাইড, হাইড্রোকার্বন আলোর উপস্থিতিতে যে প্যান উৎপন্ন করে, যা আমাদের কিন্তু শ্বাসকষ্ট এবং বিভিন্ন রকম দৃশ্য দূষণ ঘটাতে সাহায্য করে। তারপরে হচ্ছে কি অম্লীকরণ, নাইট্রোজেন অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, যা অম্ল বৃষ্টির অন্যতম প্রধান কারণ। অম্ল বৃষ্টির ফলে জীবজ্জ উদ্ভিজ্জ ধ্বংস করে নদী, হ্রদ, পুকুরের যে সমস্ত জীবজ্জ থাকে বা উদ্ভিজ্জ থাকে তাদের বাস্তুতন্ত্রের বিনষ্ট করে, যার জন্য তাহলে মানুষের ক্রিয়াকলাপে মুক্ত নাইট্রোজেনের ক্ষতিকর প্রভাবগুলো কি হবে? বিশ্ব উষ্ণায়ন, আলোক রাসায়নিক ধোঁয়াশা এবং অম্লীকরণ। দুটো দিতে বলেছে, আমরা তিনটে দিয়ে দিলাম। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে প্রদত্ত ঘটনাগুলির সম্পর্ক, বিশ্ব উষ্ণায়ন, হ্রদ ও যে হ্রদের মাটি বা জলের অম্লীকরণ, এতে ভূমিকাগুলো আলোচনা করতে বলেছে। তো আলোচনা করবে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যা পরিবেশের ওপর প্রভাব ঘটতে পারে, যেমন বিশ্ব উষ্ণায়ন, নদী, হ্রদের মাটি এবং জলের অম্লীকরণ বৃদ্ধি করা। তো বিশ্ব উষ্ণায়ন ব্যাখ্যাটা করব। মানব কার্যকলাপে যেমন কৃষিজ নাইট্রোজেন ভিত্তিক সার যে বেশি ব্যবহার করা হচ্ছে, যার ফলে মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন সরবরাহ করা হচ্ছে। এই অতিরিক্ত নাইট্রোজেন যে বাহী পদার্থগুলো বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইড নিঃসরণ ঘটাচ্ছে। যে নাইট্রাস অক্সাইড একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, যা তাপমাত্রা বৃদ্ধিতে উষ্ণায়ন ঘটাচ্ছে, এই সমস্তভাবে ঘটাচ্ছে এবং নাইট্রোজেন চক্রকে অনেকটা দুর্বল করে দিচ্ছে। এরপর নদী এবং হ্রদের মাটি ও জলাশয়ের অম্লীকরণ, এটা কি দেখো, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে অতিরিক্ত নাইট্রাইট এবং যে অ্যামোনিয়া নদী এবং হ্রদের জলে প্রবেশ করে, ফলে পানীয় জল আম্লিক করে তোলে এবং নাইট্রোজেন অতিরিক্ত সরবরাহের জলে যে পিএইচের মাত্রা কমিয়ে দেয়, ফলে মাটি এবং জলের আম্লীকরণতা বৃদ্ধি পায়। এই আম্লীকরণে জলজ বাস্তুতন্ত্রের বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। সুতরাং নাইট্রোজেন চক্র ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন, জলাশয় অম্লীকরণ উভয় ঘটতে পারে, যা পরিবেশের নেতিবাচক প্রভাব ফেলে। মানুষের ক্রিয়াকলাপের ফলে পরিবেশের নাইট্রোজেনের ভারসাম্য ব্যাহত ঘটার ফলে পরিবেশের কী কী ক্ষতি হতে পারে? যে সমস্ত ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো দেখে নাও। জলাশয়ের দূষণ, ইউট্রিফিকেশন ঘটে। কৃষিজ নাইট্রোজেন ভিত্তিক সার অতিরিক্ত ব্যবহারের ফলে নাইট্রেট নদী এবং হ্রদের জলে প্রবেশ করে, ফলে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি সরবরাহ হয়। এর ফলে ইউট্রিফিকেশন ঘটে, যেখানে জলজ উদ্ভিদে আধিক্য বৃদ্ধি পায়, বিশেষ করে শৈবালের। এই শৈবালের মৃত্যুর এবং পচনের ফলে অক্সিজেনের মাত্রা হ্রাস পায় এবং মাছ ও অন্যান্য জলজ প্রাণীদের ক্ষেত্রে মৃত্যু ঘটতে পারে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের অক্সাইডের নিঃসরণ, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে নাইট্রাস অক্সাইড এবং অন্যান্য নাইট্রোজেন যৌগ বায়ুমণ্ডলে নিঃসৃত হয় এবং নাইট্রাস অক্সাইড একটি মুখ্য গ্রিনহাউস গ্যাস, যা বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করে এবং জলবায়ুর পরিবর্তন ঘটায়। এরপর আসছি মাটির উর্বরতা হ্রাস। অতিরিক্ত নাইট্রোজেন সার মাটি স্বাভাবিক যে উপাদানগুলির ভারসাম্য নষ্ট করে এবং এর ফলে মাটির পুষ্টি উপাদান ক্ষতিগ্রস্ত হয়, মাটির উর্বরতা হ্রাস পায়, ফলে ফসল ভালো হয় না। ঠিক আছে। আর জল ও মাটির আম্লীকরণ, নাইট্রোজেন চক্র ব্যাঘাত ঘটলে নাইট্রেট এবং অ্যামোনিয়া জাতীয় পদার্থ জল এবং মাটিতে জমা হয়, যা পিএইচের মানটাকে কমিয়ে দেয় এবং মাটিকে আম্লিক করে তোলে, ফলে সেটা চাষবাসের উপযোগী হয় না এবং জীববৈচিত্র্যের প্রতি একটা ভারসাম্যের দিক থেকে অনেকটা নষ্ট হয়ে যায়। জীববৈচিত্র্যের নেতিবাচক যে প্রভাবগুলো যদি এখানে আলোচনা করা হয়, তাহলে নাইট্রোজেন অতিরিক্ত সরবরাহে বাস্তুতন্ত্রের নির্দিষ্ট প্রজাতির আধিক্য বৃদ্ধি ঘটে, ফলে অন্যান্য প্রজাতির জন্য খাদ্য বা বাসস্থানের প্রতিযোগিতা বেড়ে যায়। এর ফলে প্রাকৃতিক বৈচিত্র্য নেতিবাচক প্রভাব ঘটে এবং অনেক প্রজাতি বিপন্ন হয়ে যেতে যায়। এরপরে আসছি মুক্ত নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিতিকরণে মাটিতে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা সংক্ষেপে লিখতে বলেছে। তো প্রথমে আরম্ভ করবে, মুক্ত নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিতিকরণে মাটিতে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যাকটেরিয়াগুলো মুক্ত নাইট্রোজেনকে উদ্ভিদের ব্যবহারযোগ্য করে তোলে।
ব্যবহারযোগ্য যৌগে রূপান্তরিত করে। এর ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইবোজিয়াম। বিশেষ সিম্মগোত্রীয় উদ্ভিদের মূলের গাঁটে বা তোমার এতে মূলের যে গাঁটগুলো থাকে সে গাঁটে অবস্থান করে। ভূমিকা হিসেবে যদি দেখা হয় তাহলে নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিথজীবী ব্যাকটেরিয়া যেমন রাইবোজিয়াম মুক্ত নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করে একটি এনজাইম নাইট্রোজিনেজ, যে এনজাইমটার নাম হচ্ছে নাইট্রোজিনেজ, ব্যবহার করে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। অ্যামোনিয়া পরে যে উদ্ভিদের জন্য নাইট্রেট এবং নাইট্রাইটে রূপান্তরিত হয় এবং উদ্ভিদ শোষণ করতে পারে। উদ্ভিদের সঙ্গে মিথজীবী সম্পর্ক। রাইবোজিয়াম যে ব্যাকটেরিয়া উদ্ভিদের মূলের গাঁঠে বাসা বাঁধে এবং সেইখানে নাইট্রোজেন স্থিতিকরণ করে। উদ্ভিদ ওই নাইট্রোজেন ব্যবহার করে প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জৈব যৌগ তৈরি করে। এই বিনিময়ে উদ্ভিদ ব্যাকটেরিয়াকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তাহলে এখানে যে ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো উদ্ভিদের সঙ্গে একটা মিথজীবী সম্পর্ক গঠন করে। প্রভাবটা যদি বলা হয় কি, এইভাবে মিথজীবী ব্যাকটেরিয়া পরিবেশের নাইট্রোজেন চক্রকে সমৃদ্ধ করে এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, ফলে ফসল ভালো হয়। এরপরে দেখো মুক্ত নাইট্রোজেন আবদ্ধকরণে মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী মুক্ত ব্যাকটেরিয়া ভূমিকাটা কি? মুক্ত নাইট্রোজেন আবদ্ধকরণে মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী বা মুক্তজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা। প্রথম হচ্ছে মুক্ত নাইট্রোজেন ফিক্সেশন। এই ব্যাকটেরিয়াগুলো বায়ুমণ্ডল থেকে মুক্ত নাইট্রোজেন গ্রহণ করে এবং এটি অ্যামোনিয়ায় রূপান্তরিত করে। উদ্ভিদ মাটি থেকে এই অ্যামোনিয়া শোষণ করে নিজে জৈবিক চাহিদা মেটায়। দ্বিতীয়ত হচ্ছে অবসারণ ক্ষমতা। যে অ্যাজোটোব্যাক্টর মূলত যে অ্যারোডিক বা বায়ুর উপস্থিতিতে নাইট্রোজেন স্থিতিকরণ করে এবং সেখানে ক্লস্ট্রিডিয়াম যে অ্যানারোবিক বায়ুহীন পরিবেশ থেকে নাইট্রোজেন স্থিতিকরণে সহায়তা করে। যে তারা মাটির বিভিন্ন স্তরে কাজ করে এবং যেখানে উদ্ভিদের শিকড় উপস্থিত না থাকলেও নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়ায় চালিয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি। যে মুক্তজীবী ব্যাকটেরিয়াগুলি নাইট্রোজেন স্থিতিকরণের মাধ্যমে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি ঘটায়, যা উদ্ভিদ এবং অন্যান্য জীবের পুষ্টি সরবরাহ করে এবং জীব বৈচিত্র্যকে বৃদ্ধি করে। এই ব্যাকটেরিয়াগুলো মাটির নাইট্রোজেন চক্রের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা উদ্ভিদ এবং পরিবেশের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। এরপরে নাইট্রোজেন চক্রের গুরুত্বটা কী কী? নাইট্রোজেন চক্রের যে সমস্ত গুরুত্বগুলো হলো তা হতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি তা কিন্তু এই নাইট্রোজেন চক্র থেকেই পাওয়া যায়। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য নাইট্রোজেন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং ক্লোরোফিলের মতো গুরুত্বপূর্ণ জৈবিক যৌগের অংশ। তারপর আছে জীব বৈচিত্র্যের রক্ষা। নাইট্রোজেন চক্র যে জীবের মধ্যে নাইট্রোজেনের যে সুষম বন্টন বজায় রাখতে সাহায্য করে, যা জৈবিক বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা করে। মৃত্তিকা উর্বরতা বৃদ্ধি। মাটিতে নাইট্রোজেন সরবরাহ বজায় রাখতে নাইট্রোজেন চক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মৃত্তিকা উর্বরতা বৃদ্ধি করে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা। নাইট্রোজেন চক্রের মাধ্যমে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে এবং যা যে বাতাস এবং পানীয় দূষণ রোধ করে। এই চক্রের মাধ্যমে উদ্ভিদের সব স্তরে নাইট্রোজেন প্রয়োজনীয়তা পূরণ করে এবং যা উদ্ভিদের অস্তিত্বের জন্য অপরিহার্য। এরপরে আসি প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ বা সংবর্ধন কিভাবে ঘটে। যে পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে মেশে নাইট্রোজেন ঘটিত জৈবে পরিণত হয় তাকে নাইট্রোজেন সংযোজন বা স্থিতিকরণ বা আবদ্ধকরণ বলে। এই স্থিতিকরণ প্রধানত তিনটি পদ্ধতিতে ঘটে। এক, প্রাকৃতিক আবদ্ধকরণ। বজ্রপাত, অগ্নুপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেনের গ্যাস অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড NO গঠন করে। এই নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। এর ফলে মাটিতে তা নেমে আসে বৃষ্টি রূপে। অ্যাসিড বৃষ্টি বলে তখন, তাই না? তো এইভাবে মাটিতে নামার পর সেটা মাটির ধাতব লবণের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রেট যৌগ গঠন করে, বা পটাশিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম নাইট্রেট, এই সমস্ত যৌগ হিসেবে মাটিতে অবস্থান করে, যা মাটি থেকে সহজেই উদ্ভিদ গ্রহণ করতে পারে। এরপর আসছি অনুরূপ প্রশ্ন, আকাশের বিদ্যুৎ চমকালে এবং বৃষ্টি হলে মাটিতে NO2 পরিমাণ বাড়ে কেন? এটা ঠিক আগে যেটা বললাম সেই প্রশ্নেরই উত্তর। এরপরে আসছি দেখো 6 দাগে যে প্রশ্নটি রয়েছে,
জৈবিক নাইট্রোজেন যে স্থিতিকরণ পদ্ধতিতে আলোচনা করো, অথবা জীবের দ্বারা নাইট্রোজেন সংবন্ধ কিভাবে হয়। জীবের নাইট্রোজেন স্থিতিকরণ পদ্ধতি প্রথমত হচ্ছে বিভিন্ন অণুজীব যেমন অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রেডিয়াম প্রভৃতি বাতাসের মুক্ত নাইট্রোজেনকে নিজের দেহে আবদ্ধ করে। মৃত্যুর পরে এদের দেহের নাইট্রোজেন ঘটিত যৌগগুলি মাটিতে মিশে যায় এবং ব্যাকটেরিয়াগুলি নাইট্রোজেন স্থিতিকরণ ব্যাকটেরিয়া বলা হয়। দ্বিতীয়ত, বিভিন্ন প্রকার নীলব সবুজ শৈবাল সরাসরি বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে মাটিতে নাইট্রোজেন যৌগের পরিমাণ বৃদ্ধি ঘটায়, যেমন অ্যানাবিনা, নস্টক ইত্যাদি। তৃতীয়ত হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া, যেমন রাইবোজিয়াম, ছোলা, মটর ইত্যাদি সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বা গাঁঠাতে বা গুটিতে বসবাস করে এবং বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে নানা প্রকার নাইট্রোজেন ঘটিত যৌগ উৎপন্ন করে এবং এই সমস্ত ব্যাকটেরিয়া যখন মরে যাবে তখন তাদের দেহে নাইট্রোজেন সরাসরি মাটিতে মিশে যাবে এবং নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটবে। 7. জীব দেহ থেকে নাইট্রোজেন কিভাবে মাটিতে পুনঃপ্রবেশ ঘটে। প্রথমত হচ্ছে অ্যামোনিফিকেশন। উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহ প্রাণীর নাইট্রোজেনযুক্ত রেশন পদার্থ বিভিন্ন বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রোজেন ঘটিত যৌগে পরিমাণ বাড়িয়ে দেবে। এরপরে যৌগগুলো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস মাইকোডিস বা মাইক্রোকক্কাস এর দ্বারা বিশ্লিষ্ট হয়ে যে প্রক্রিয়ায় অ্যামোনিয়া পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলবো। তাহলে অ্যামোনিফিকেশনের দ্বারা হচ্ছে। আর নাইট্রিফিকেশন, মাটির অ্যামোনিয়া বিভিন্ন প্রকার নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লিষ্ট হয়ে নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হয়, যে প্রক্রিয়াকে নাইট্রিফিকেশন বলে এবং নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলিকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। এই প্রক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার আয়নগুলো মাটিতে নাইট্রোসোমোনাস নামক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় নাইট্রাইট যৌগে পরিণত হয়, যাকে আমরা নাইট্রেশন বলি। তারপর মাটিতে বসবাসকারী নাইট্রোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া নাইট্রাইট যৌগকে নাইট্রেটে পরিণত করে, যাকে আমরা নাইট্রেশন বলা হয়। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো অবশ্যই একটা একটা করে দিয়ে দেবে। হ্যাঁ, তাহলেই কিন্তু আমাদের প্রশ্নের স্ট্যান্ডার্ডিটি বজায় থাকবে। তারপরে দেখো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এখানে বলেছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়াটা কি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো সেই ধরনের ব্যাকটেরিয়া যা মাটিতে অ্যামোনিয়াকে নাইট্রেট NO2- এবং পরে নাইট্রেটে রূপান্তরিত করে। এই নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে মাটি এবং পানিতে জলজ উদ্ভিদ সহজে নাইট্রোজেন গ্রহণ করতে পারে। যেমন উদাহরণ হিসেবে যদি বলা হয়, নাইট্রোসোমোনাস অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে, আর নাইট্রোব্যাক্টর যে নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি করে। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। এরপর হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো সেই ব্যাকটেরিয়া যা নাইট্রেট NO3- কে নাইট্রোজেন গ্যাস NO2 বা নাইট্রাস অক্সাইড N2O তে রূপান্তরিত করে, যা বায়ুমণ্ডলে ফিরে যায়। এই প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন কমে যায় এবং উদাহরণ হিসেবে যদি বলি সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াগুলো কি কি? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াগুলো হচ্ছে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হলো সেই ব্যাকটেরিয়া যা মৃত উদ্ভিদ এবং প্রাণীদের জৈব পদার্থকে পচন করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে অ্যামোনিফাইং নামে পরিচিত। যেমন যে বেসিলাস, যে প্রোটিয়াস, বেসিলাস প্রোটিয়াস। ওকে, এরা প্রত্যেকে নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে এবং জীব জগতে নাইট্রোজেনের সরবরাহ সহায়তা করে। এরপরে আসছি নাইট্রোজেন চক্রে নাইট্রোজেন আবদ্ধকরণ বা সংবর্ধনে শিল্পজাত প্রক্রিয়া কিছু যদি থেকে থাকে সেটা আলোচনা করতে বলেছে। তো এখানে আছে কয়েকটা, দেখে নাও। নাইট্রোজেন আবদ্ধকরণ বা সংবদ্ধকরণে প্রক্রিয়া সাধারণত প্রাকৃতিকভাবে হয়, আমরা কিন্তু এটা ল্যাবেও করতে পারি। ঠিক আছে, তো নাইট্রোজেন গ্যাসকে আম্লিক যৌগ যেমন অ্যামোনিয়া, ইউরিয়ায় রূপান্তরিত করা হয়, যা উদ্ভিদের শোষণে সম্ভব হয়ে ওঠে। তো সেই প্রক্রিয়াগুলো কী কী? যেমন আমরা সার যে তৈরি করি, ইউরিয়া সার, এখানে কিন্তু সেই নাইট্রোজেনকেই আবদ্ধকরণ করা হয়,
শিল্পজাতভাবে, সেই প্রক্রিয়াগুলো একটা একটা দেখে নেব। যেমন হেবার বস প্রক্রিয়া, যেমন এই প্রক্রিয়াতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসকে উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপে ব্যবহার করে অ্যামোনিয়াতে পরিণত করা হয়। ক্যাটালিস্টটা কি, অর্থাৎ এখানে অনুঘটক কি, অনুঘটক হিসেবে আয়রন যে কাতালিস্ট হিসেবে ব্যবহার করা হয়। ক্যাটালিস্ট এটা অ্যাকচুয়ালি এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, দেখেন আয়রন অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, প্রক্রিয়াটা কি, নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এটা হচ্ছে হেবার বস প্রক্রিয়া। এর ব্যবহারটা কি, অ্যামোনিয়া উৎপাদনে যা পরে ইউরিয়া এবং অন্যান্য সার তৈরিতে ব্যবহার করা হয়। স্টেমন প্রক্রিয়াটা কি, এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং জলীয় বাষ্প উচ্চ তাপমাত্রায় এবং চাপের অধীনে যদি করা হয় তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এই ক্ষেত্রে কিন্তু আলাদা। হেবার বস পদ্ধতিতে কি ছিল, সেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এখানে কি স্টেমন প্রক্রিয়াটা কি, স্টেমন প্রক্রিয়াটার ক্ষেত্রে নাইট্রোজেন এবং জল বিক্রিয়া করে অ্যামোনিয়া ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এটি মূলত যে শিল্পে অ্যামোনিয়া তৈরি করার জন্য, যা কোল্ড স্টোরেজের ক্ষেত্রে অনেকটা কাজে লাগে, শীতলীকরণের ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে চলে আসছি দীর্ঘ প্রশ্ন। নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়া ভূমিকা ব্যাখ্যা করো। তো প্রথমে নাইট্রোজেন চক্রের যে ভূমিকাগুলো দেখে নাও। 1, জীব দেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনঃপ্রবেশ, সেটা ঘটে অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশনের দ্বারা। ঠিক আছে, তো পূর্বেও আমরা আলোচনা করে এসেছি, তাই এটা আমরা আর আলোচনা যে করতে চাই না। তোমরা পারলে এটা করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এগুলো আলোচনা করেছি প্রত্যেকটা একটা একটা করে না, আমরা আলোচনা প্রত্যেকটাতে করে নিয়েছি, তাই এটা আর বলবো না। নাইট্রোজেনের মুক্ত বা মোচন ডিনাইট্রিফিকেশন, এটাও আলোচনা করেছি, নিয়ে নাও। এবার যেটা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা করবে, যে শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রের বর্ণনা। এটা কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে, ফরওয়ার্ডভাবে বইতে দেওয়া আছে, যে কোনো বইতে। ঠিক আছে, সেইখান থেকে এটা করে নিও। তারপরে চলে আসছি কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে, সেই কারণগুলো আমরা একটা একটা দেখে নেব। কৃষিজ কার্যকলাপ, অত্যাধিক সার, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারে নাইট্রোজেন চক্র ব্যাহত হতে পারে। বন উজাড় করে দেওয়া, অর্থাৎ বনভূমি যদি ধ্বংস করি সেই ক্ষেত্রেও কিন্তু নাইট্রোজেন চক্র ব্যাঘাত ঘটবে। জল দূষণ ঘটলেও কিন্তু নাইট্রোজেন চক্রের ব্যাঘাত ঘটবে। জলবায়ুর পরিবর্তন হতে পারে নাইট্রোজেন চক্র ব্যাঘাত ঘটলে। বায়ুতে নাইট্রাস অক্সাইডের মতো নাইট্রোজেন যৌগ পরিমাণ বৃদ্ধি যদি পায়, সেই ক্ষেত্রে গুণগত মান নষ্ট হয়ে যায় এবং নাইট্রোজেন চক্র প্রভাবিত হয়ে যায়। তারপর মাটি ক্ষয় হতে পারে। ঠিক আছে, অতিরিক্ত কৃষিকাজ বা বন উজাড় করে দিলে মাটির ওপর প্রভাব পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়, নাইট্রোজেন চক্র ক্ষতিগ্রস্ত হবে। জীবাশ্ম জ্বালানি বেশি পরিমাণে পোড়ালে বায়ুতে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বাড়বে, ফলে সেই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন চক্র বিঘতি ঘটতে পারে। তো আমাদের মনে রাখতে হবে নাইট্রোজেন চক্র যেন ব্যালেন্সে চলে, কোনো একটা দিক থেকে বেশি না হয়, কোনো একটা দিক থেকে কম না হয়। ব্যালেন্স যদি না হয় সেই ক্ষেত্রে পরিবেশ দূষণ ঘটবে। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এবিটিএ এবং পর্ষদের যে টেস্ট পেপারের ম্যাথ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা সেট অ্যারাউন্ড তোমাদের সেট সংখ্যা প্রায় হয়ে যাবে 60টি সেট থাকবে। তাহলে 3টের ক্ষেত্রে 60 কত 180টি প্রশ্নপত্র তোমরা পিডিএফ সহকারে পাবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পাবে এবং তার সাথে সাথে মক টেস্ট পাবে। এই সব কোটাই তোমরা পাবে আমাদের পেড গ্রুপে, খুবই অল্প টাকার বিনিময়ে করা হবে। 2-1 দিনের মধ্যেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমরা যদি ইচ্ছুক থাকো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে তাতে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে, কল করবে না, হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।